সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছে আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় সেনা পরিস্থিতি ও রাজনীতি। সেনা পরিস্থিতি ও রাজনীতি। আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন কর্মকর্তা ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হওয়ায় সেনা সদরে মেসে সংযুক্ত আছেন। এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এবং এরপরে আরও অনেক আলোচনা আর জন্ম হয়েছে। গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে কথা বলবো, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য এবং কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক, যিনি সামরিক বিষয়ে কথা বলবেন, যার কাছ থেকে অজানা বিষয়গুলো জানবো, যিনি চেয়ারম্যান রাওয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আমরা শুরুতে বলছিলাম সেনা পরিস্থিতি এবং রাজনীতি নিয়ে সবসময় আলোচনা করি, সেনা পরিস্থিতি নিয়ে সবসময় আলোচনার অপশন থাকে না বা সুযোগও হয় না। একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গুমের মামলা আইসিটি একটি, এবং সেনা সদর থেকে একটি ব্রিফিংয়ে সেনাবাহিনীর বিষয়ে স্পষ্ট করা হয়েছে এবং তারপরে অনেক ডালপালা মেলেছে আলোচনায়, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এম এ হক, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমও দেখেন বা গণমাধ্যমও দেখেন, আর যেহেতু আপনি রিটায়ার্ড আর্মি ওয়েলফেয়ারের সাথে আছেন, আপনি বিষয়গুলো আমাদের চেয়ে ভালো জানবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ যে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ব্যক্তি ওয়াদুদ ভূঁইয়া ভাইকে। তার সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। জ্ঞানী মানুষ এবং রাজনীতিবিদ, সহনশীল রাজনীতিবিদ। দেখুন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান কোনটা? সেনাবাহিনী। জি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার দেহের মধ্যে হার্ট যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ, হার্টের মধ্যে একটু ব্যথা হলে আপনি ইমার্জেন্সিতে যাবেন। সেনাবাহিনী হলো সেই ধরনের হার্ট একটা দেশের, এই মুহূর্তে অন্ততপক্ষে। আজকে একবার চিন্তা করে দেখুন তো, বাংলাদেশের সকল সেনাবাহিনী যখন যদি উইথড্র করে ফেলা হয়, তাহলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে? বাংলাদেশের সেনাবাহিনী যদি এখন হাত গুটিয়ে বসে থাকে, তাহলে কি পরিস্থিতি হতে পারে? পার্বত্য চট্টগ্রাম, ওয়াদুদ ভূঁইয়ার এলাকা, ওখান থেকে যদি এখন সেনাবাহিনী সব উইথড্র করে ফেলে চাহিদা অনুযায়ী, তাহলে কি পরিস্থিতি হতে পারে? আমি কথাগুলো বলার উদ্দেশ্য হলো, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হলো সেনাবাহিনী। আরেকটা জিনিস বলি, জেলখানা আছে না বাংলাদেশে? যতগুলো জেলখানায় বাংলাদেশের সকল সরকারি অর্গানোগ্রাম যা আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা সেখানে হাজতি হিসাবে সবচেয়ে বেশি। কেন জানেন? এই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা বাহিনী, এটাকে পুত পবিত্র রাখার জন্য আমাদের সামরিক আইন আছে। সেটা কি? MBML, ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল। এই মিলিটারি ল এমনভাবে প্রয়োগ করা হয়, একজন সৈনিক কিংবা ক্লিনার থেকে শুরু করে জেনারেল পর্যন্ত সকলের জন্য সেটা প্রযোজ্য। এই MBML এর যে কোনো ধারা ভায়োলেট করার সাথে সাথে কাল বিলম্ব না করে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রয়োজন হলে করে, এবং যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তদন্ত এটা অনুযায়ী হয়। কোনো ক্যাপ্টেন মেজর হতে পারে না যদি এই MBML সম্পর্কে তার বিশদ ধারণা না থাকে, পরীক্ষা এটার উপরে। এটা বলার উদ্দেশ্য হলো, সামরিক বাহিনীর কোনো ব্যক্তি অন্যায় করে সে পার পেয়ে যাবে, এটা অবিশ্বাস্য জিনিস। যদি কেউ বলে, তারা বোকার স্বর্গে বাস করে। এখন আসেন, এখন বলতে পারেন এরা কারা? এরা হলো তারা। হাসিনা 16 বছরে একটাই টার্গেট ছিল, সেনাবাহিনীকে ধ্বংস করা। কেননা সে তো ভারতের এজেন্ট হয়ে এই দেশে কাজ করেছে এবং এখনো করছে, এ তো অস্বীকার করার কিছু নাই ভূঁইয়া ভাই। এখনো তো সে দিল্লিতে বসে একই কাজ করছে। তার প্রথম টার্গেট ছিল সেনাবাহিনীকে ধ্বংস করা, দ্বিতীয় টার্গেট ছিল ইসলামকে ধ্বংস করা। কেন এই দুইটা জিনিস ধ্বংস করতে পারলে ইন্ডিয়া সুন্দরভাবে দেশ শাসন করতে পারে, আর কিছু লাগে না। সেই কারণে সে দীর্ঘ 16 বছর
তার পছন্দ মতো অনেক গোপালীদেরকে ঢুকাইছে, আর্মির রুলস রেগুলেশন ভায়োলেট করে। তার সাথে সহযোগী ছিল তারেক সিদ্দিকী। এই দুইজনে মিলে তারা আর্মিকে পচন ধরানোর জন্য নানা ধরনের অপরাধ কার্যক্রমে অফিসারদেরকে জড়িত করেছে। তার প্রথমটা শুরু হইল পিলখানা হত্যাকাণ্ড দিয়ে। ক্ষমতা আসার সাথে সাথে এই ঘটনাটা ঘটাইল সে। এবং পিলখানায় 58 জন অফিসার, অনেকে বলেন 57 জন, আসলে সঠিক নয়, আরেকজন রিটায়ার্ড অফিসারও যিনি আমাদের ডিজির বাসায় বেড়াতে গিয়েছিলেন, তার কোর্সমেট, তাকে হত্যা করা হয়েছে, তার স্ত্রী সহ। 58 জন অফিসার সহ 74 জনকে দিনে দুপুরে নির্মমভাবে হত্যা করেছে হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এটা করলে তাদের লাভ কি? লাভ আর্মি এইখানে আসেন কথা। আর্মি চলে তার মোরাল দিয়ে, মনোবল দিয়ে, ইংরেজিতে বলে মোরাল। সিঙ্গুলার ট্রেটস অফ মিলিটারি পিপল ইজ মনোবল। মনোবলের, সামরিক বাহিনীতে মনোবল এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা বাহিনীর সামগ্রিক কার্যকারিতা, স্থিতিশীলতা ও সাফল্যের উপর গভীরভাবে প্রভাব ফেলে। মনোবল বলতে সাধারণত বোঝায় প্রত্যেকটা সদস্যের সেই আত্মবিশ্বাস, সাহস, দৃঢ়তা, উদ্যম, ন্যায়নীতি, এবং সেটা ধ্বংস করতে পারলে সেনাবাহিনী অকার্যকর হয়ে যাবে, অর্থাৎ আপনার ছুরিটা ভোতা হয়ে যাবে, সেই ছুরি দিয়ে আপনি কাটতে পারবেন না। আপনি দেখেন এই সেনাবাহিনীকে কিভাবে টার্গেট করেছে। শেখ মুজিব যখন এই সেনাবাহিনীকে ডিসব্যান্ড করার চেষ্টা করলো, সারা দেশে যখন অশান্তির সৃষ্টি করলো, এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ বলে এক নায়কতন্ত্র ফেসিবাদ কায়েম করলো, তখন কিন্তু এই সেনাবাহিনী এই দেশকে উদ্ধার করেছে। এবং কি করলেন আপনারা? তখন খুশিতে নাচানাচি করেছেন, ইন্না লিল্লাহ পড়েন নাই, পুরো দেশ এক হয়ে গেছে আর্মির পক্ষে। যখনই আবার এই সূর্য সন্তানদেরকে ফাঁসি দিল হাসিনা, তখন কিন্তু আপনারা কিছু বলেন নাই ভাই, মোরাল ডাউন করার জন্য। শেষ করে দিচ্ছি এখানে, এই মোরাল ডাউনের জন্য আজকে ইন্ডিয়া এবং ফেসিস্টরা, আজকে বলেন আর্মি যদি উইথড্র করবে, যদি আর্মি দায়িত্ব পালন না করে, কারো লাভবান হবে? আচ্ছা, আসবো আপনার কাছে। রাজনীতি বিষয়ে একটু শুনে, আর্মি এবং রাজনীতি। আপনি তো পাহাড়ের মানুষ, পাহাড়ের শান্তি শৃঙ্খলা এখন কেমন? পাহাড়ের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন? কয়েকদিন আগে তো উত্তপ্ত দেখি। পাহাড়ের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়ে আসছে। এটা পাহাড়ের একটা স্থায়ী সমস্যা। এই সমস্যাকে মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে এটার সমাধান করতে হবে। এটাকে দিয়ে ইস্যু করে শান্তিতে নোবেল পাওয়ার জন্য কিছু একটা হুট করে করলে হবে না। শান্তি চুক্তি যেটা করেছে শহীদুল্লাহর মার সাথে শেখ হাসিনা, হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে, সেই শান্তি চুক্তিতে করা হয়েছিল নামমাত্র নোবেল প্রাইজটা নেওয়ার জন্য শান্তিতে, যার কারণে শান্তি আসেনি। অস্ত্র জমা দেওয়া হয়েছে সেদিন স্টেডিয়ামে, সেই 97 সালে অস্ত্র জমা দেওয়া হলো। এরপরে অস্ত্র জমাই যদি হয়ে যায়, এরপরে অস্ত্র কোত্থেকে আসলো, কেন আছে? এবং দেখা গেল ভাঙ্গাচুরা 303 রাইফেল জমা হলো, আর SMG থেকে শুরু করে AK-47 রয়ে গেল। এখন ওখানে পাহাড়ে যে অস্ত্র বার্মা এবং ইন্ডিয়া থেকে ঢুকছে, এটা সেনাবাহিনীর কাছে অস্ত্র নেই। এত ফান্ডিং, বছরে চাঁদাবাজি হচ্ছে 8,000 কোটি টাকা। তার উপর হচ্ছে মুক্তিপণ, জিম্মি, যেমন সাম্প্রতিককালে রবি টেলিকমের 3 জনকে জিম্মি করে 6 কোটি টাকা নেওয়া হয়েছে। তাহলে এগুলা দেখার কেউ নাই। কারা করছে? এই যে পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো, অশান্তি সৃষ্টির যে তারা করেছে। এখন এটার জন্য কিন্তু রাজনীতিবিদদের দায় আছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার তো সবকিছুর বিবেচনায় রেখেই নিরপেক্ষভাবে এই কাজগুলো করবেন বলে আমরা ধারণা করি। সেনাবাহিনীও সেখানে মোতায়েন আছে, তারপরেও এ ধরনের ঘটনা ঘটছে কিভাবে? এটা তো আমি বলছি, এটা তো একদিনের রোগ না, এটা তো ডায়াবেটিক।
ডায়াবেটিককে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, সমূলে নির্মূল করতে পারবেন না। এখন পাহাড়ের রোগটা হলো ডায়াবেটিক, এটাকে নির্মূল করা যাচ্ছে না। এবং একটা রাজনৈতিক সরকার তো অনেকটা শক্তিশালী হয়, সেখানে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট অনেক দুর্বল, তারা দেশের আইন শৃঙ্খলায় রক্ষা করতে পারছে না। যে পাহাড়ের সমস্যাকে মোকাবেলা করার জন্য যেখানে আর্মি ডেপ্লয় করা হয়েছে, করতে হয়েছে, আর্মি কখন ডেপ্লয় করতে হয়? যখন সেটা পরিস্থিতির সীমা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর্মি তো এমনি এমনি ডেপ্লয় হয়নি। তারপরে ওই দিক থেকে তাদের দাবি অনুযায়ী, শান্তি চুক্তি অনুযায়ী, পার্বত্য চুক্তি অনুযায়ী আর্মিকে আবার অনেকগুলো ক্যাম্প প্রত্যাহার করতে হয়েছে। তো এই সমস্যাটা সৃষ্টির কারণে পিছনে রাজনীতিবিদদের দায় আছে। সেটা আমি সব টিভিতে বলি। একটু আগে আমি গাজী টিভিতে ছিলাম, সেখানে আমি বলছি এই প্রসঙ্গ আসলে যে আমাদের রাজনীতিবিদ যদি স্বাধীনতা শুরু থেকে ধরে শেখ মুজিবুর রহমান আমাদের রাষ্ট্র সরকার প্রধান, শেখ মুজিবুর রহমানের কাছে এমএন লারমা, চারু বিকাশ চাকমার নেতৃত্বে পাহাড়ি নেতারা, মুরব্বীরা আসে, তাদের পাহাড়িদের বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাত গোষ্ঠীর যে বৈচিত্র্য, কালচার, এটাকে সংরক্ষণ করার জন্য তারা কিছু মৌলিক দাবি দেওয়া নিয়ে আসে। শেখ মুজিবুর রহমান সাহেব সেটাকে মাথায় নেননি, ভালোভাবে উপলব্ধি করতে পারেননি বা করেননি। ভাবছে যে সবই তো আমার লোক, বাংলাদেশটাই তো আমার লোক। আমি স্বাধীনতার যুদ্ধ না করে পাকিস্তানের জেলখানায় বসে থেকে লন্ডন হয়ে আসেই তো আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম, রাষ্ট্রপতি হয়ে গেলাম। তো আমি ছাড়া আর কে? উনি তো যুদ্ধ করেননি, ওনার লোকেরা তো যুদ্ধ করেননি, ওনার তোফাইল সাহেবরা সবাই তো ছিল ভারতে, আমোদ ফুর্তি করেছে। অতএব রাষ্ট্র প্রধান, সরকার প্রধান হওয়ার পরে এই দাবি দাওয়াগুলোকে যদি উপলব্ধি করতো তাহলে কিন্তু সমস্যা এত দূর আগাতো না। বরঞ্চ এগুলোকে উপেক্ষা করে তাদেরকে বললো কি, তারা যখন চাপাচাপি করলো, এমএন লারমা পার্লামেন্টে এসে চিৎকার করলো, তখন বললো বেটা তোরা এত চিৎকার করিস না, তোদেরকে উপজাতীয় থেকে জাতিতে উন্নতি করে দেব। উপ থাকবি কেন? তোদেরকে বাঙালিতে প্রমোশন দিয়ে দিলাম। উপজাতীয় নেতারা আরও বেশি ক্ষিপ্ত হলো যে আমি একজন বাঙালি, আমাকে যেমন, আমিও তো বিক্ষুব্ধ হব। আমাকে যদি বলা হয় তুমি চাইনিজ হয়ে যাও, আমি চাইনিজ হব? এরকম একটা উদ্ভট প্রস্তাব শেখ সাহেব দিল। তাহলে শেখ সাহেব এই প্রবলেমটা সৃষ্টি করে দিল। এরপরে লারমা যখন পার্লামেন্টে বাড়াবাড়ি শুরু করলো, শেখ সাহেব তখন রাঙামাটিতে জনসভা ডাকলো। সেই জনসভাতে চিৎকার করে বলল, লারমা তোমার বার্মা যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দেব, পাহাড়ে ডিভিশন সৈন্য আমি মোতায়েন করব। তখনই এই লারমারা একটা রাজনৈতিক দল করে, যেটা এখন সন্টু লারমা চালায়, জেএসএস, তার একটা সশস্ত্র শাখা সৃষ্টি করে, যার নাম দেওয়া হয় শান্তি বাহিনী, যেটা সশস্ত্র গ্রুপ। এই শান্তি বাহিনী প্রথম ৭৪ সালে আমাদের নিরাপত্তা বাহিনী এবং পুলিশের উপর অ্যাম্বুশ করে। এই থেকে যুদ্ধ স্টার্ট। সেই যুদ্ধ এখনো চলছে। সমাধানের রাস্তা কি? সমাধানের রাস্তা হলো রাজনৈতিক লিডারদেরকে সর্বদলীয়ভাবে বসতে হবে। উপজাতীয়রা এদেশেরই ছেলে, এদেশেরই নাগরিক, এই মাটিতে তাদের জন্ম, তাদেরকে সহনশীল হতে হবে, তাদেরকে উগ্রবাদ ছেড়ে দিতে হবে, তাদেরকে বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করতে হবে। আসবো আপনার কাছে। উভয় পক্ষ সহনশীল, সমঝোতা, বন্ধুত্ব, আস্থা, বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে সমাধান সম্ভব। আপনাকে ধন্যবাদ। এম এ হক, দেখুন, আমি ওয়াদুদ ভাই ভুঁইয়ার, আমার শ্রদ্ধেয় ভাইয়ের একটা কথা টান দিয়ে আমি নিতে চাচ্ছি। সমাধান সেখানেই নিহিত নয়। পার্বত্য চট্টগ্রামে 52% হলো বাংলা ভাষাভাষী বাঙালিরা আছে। এই ফেইলিয়ারের দায়িত্ব ওয়াদুদ ভুঁইয়ারও। এই 52% বাংলা ভাষাভাষীদের মধ্য থেকে একজন সরকারি চাকরিজীবী দেখাতে পারবেন ৭৬ সাল থেকে অদ্যাবধি, একজন মিলিটারি সৈনিক দেখাতে পারবেন, একজন অফিসার দেখাতে পারবেন, প্রশাসনে কোনো জায়গায় আছে, ইউনিভার্সিটিতে তারা আছে, বিদেশি কোনো স্কলারশিপে আছে, একজনও পাবেন না। হোয়ারেজ মাত্র 16 থেকে 20% চাকমা কিংবা অন্যান্য উপজাতিদের মধ্য থেকে 90% সুশিক্ষিত এবং উচ্চ পদে আজকে আছে। তারা আর্মিতে আছে, নেভিতে আছে, এয়ারফোর্সে আছে, সর্বত্র তারা বিরাজমান, বিদেশে আছে।
বিদেশে বসে বসে তারা এই ষড়যন্ত্রগুলো করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে তারা ষড়যন্ত্র করছে। আপনি আমি ওদের জন্য কোটা আছে, আপনি তাদের জন্য কোটা আছে। আপনারা এই বাঙালি অবহেলিত বাঙালিদের কোটা নিয়ে আপনারা কেন জোর দাবি চলেন নাই? ওয়াদুদ ভূঁইয়া ভাই, আপনারা তো এমপি ছিলেন, আমরা সম অধিকারের কথা বলে আসছি। তাদের শিক্ষার সুযোগ নাই, স্বাস্থ্যের চিকিৎসার সুযোগ নাই, তাদের খাওয়া দাওয়ার সুযোগ নাই, তাদের জীবিকা নির্বাহের সুযোগ নাই। আপনি যদি তাদেরকে শক্তিশালী না করতে পারেন, এই 52% কোনো দিন পার্বত্য চট্টগ্রামের সমাধান আপনি করতে পারবেন না। এখানে সমতা নিয়ে আসতে হবে। এইটা হলো পলিটিশিয়ানদের সবচেয়ে বড় ফেলিয়ার। আমি শুধু আপনাদেরকে বলবো না, আমার সেনাবাহিনীরও দোষ আছে। আজকে সেনাবাহিনীতে যারা আছেন, ক্যাম্প আছে, তারাও সেখানে নেপোটিজম করছে উপজাতিদের প্রতি, তাদেরকে অবহেলা করে, তাদেরকে প্যাট্রোনাইজ করছে, তাদেরকে বসে নিয়েছে, তাদেরকে পতাকা উঠানো হচ্ছে। সরকার ওই সন্তুল আমরাকে নিয়ে আছে যে দেশদ্রোহী, তাদের সাথে চুক্তি করে। কিন্তু আজকে ওই বাঙালিরা যদি অস্ত্র হাতে নেয়, তখন কি করবেন আপনারা? সেইটাও করতে আপনারা দিবেন না। এটা হলো মূল সমস্যা। এটা আমার চিন্তা প্রসূত। আমি ওই প্রসঙ্গে এইটাও শেষ করবো। এখন আমি ভাই একটু ইন্টারাপ্ট করি। সেই জন্য বলছি রাজনীতিবিদদের দায় আছে, এবং আপনার সাথে আমি দ্বিমত করছি না। এটা নিয়ে আমরা বহু লড়াই, ফাইট, সংগ্রাম করেছি। প্রশ্ন হলো আমরা কখন করছি? সমস্যাটা যখন বিশাল হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেটাকে আপনি যেভাবে বিশ্লেষণ করছেন, এত বিশাল একটা সমস্যার মধ্যে আমাদের মতো লোকদের সমাধান করার সুযোগ নাই। এটা রাষ্ট্রের দায়িত্ব। কথা বলছি আমরা এই যে আপনার যে সমতার কথা বলছেন, এই সমতা এবং অধিকারের দাবিতে আমরা প্রচুর আন্দোলন। বিশ্বের মধ্যে এর চেয়ে নির্যাতিত জাতি গোষ্ঠী আর কোথাও নাই। এই পার্বত্য চট্টগ্রামে যারা বাংলা ভাষাভাষী আছে, আপনি দেখেন হাড্ডি সার দেহ, পরনে জামা নাই, কাপড় নাই, বাচ্চাগুলো এইভাবে ফেল করে তাকিয়ে থাকে। আপনি ধরেন যারা মাতৃত্ব গ্রহণ করে, তাদের রক্ত নাই, রক্ত শূন্যতায় ভুগছে, কোনো প্রোটিন নাই, কিছু খাইতে পারে না, তাদের রেশনেরও ব্যবস্থা নাই। আর আপনারা আরেকটা দলকে নার্সিং করতে 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 শরীরের চামড়া দিয়ে আপনার চর্বি বের হতে থাকে। এটা হতে পারে না। সেনাবাহিনীর যেসব সদস্যরা এখন আটক আছেন, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা কি হবে? দেখুন, আমি একটা কথা শুরুতেই বলেছিলাম, এই সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী যথেষ্ট। আমার মনে আছে জানুয়ারি মাসে সেনাপ্রধানের সাথে যখন আমার কথা হয়, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এই যে যারা অপরাধী, তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া যায় না? আপনি কেন তাদের ভার বহন করবেন? সাথে সাথে বললেন, স্যার আমি তো এদেরকে শাস্তি দিতে চাই, কিন্তু এই লেভেলের লোকদের শাস্তি দিতে হলে আমাকে সরকার থেকে কনকারেন্ট জুরিসডিকশন দিতে হবে আমাকে। তাহলে আমি আমার MBMN এর মাধ্যমে আমি এতদিন তাদেরকে জেল, জুলুম, ফাঁসি যা ইচ্ছা আমি আইনত সেটাই দেওয়া যেত, কিন্তু আমাকে তো সেই ক্ষমতা দেওয়া হয়নি। দেখুন, তার সততা, তার নিষ্ঠা, ডিসিপ্লিন রক্ষা করার জন্য এটা শুরুতেই তো ফায়ার নাই, বিসমিল্লাতে গলো। আমি বলছি আওয়াজুদ ভাই, এখন যখন আন্তর্জাতিক আদালত কিংবা যেটা বলে, আমি জানি না এই সম্পর্কে আমার জ্ঞান অতি সীমিত। ওখানে আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব আছেন, তাজুল ইসলাম, তার সাথে আমার আগেই অনেক রিলেশন ছিল, বাট এই পরিস্থিতিতে আর আমাদের একটা যোগাযোগ নাই যে কতটুকু এটা আইনত কাভার করে যে সামরিক বাহিনীর লোকদেরকে যদি এইভাবে ধরা হয়। আপনি আমাকে বলেন, ভবিষ্যতে তো তাহলে আর কোনো মিলিটারি লোকেরা কোনো রিস্ক নিয়ে কাজ করবে না। পার্বত্য চট্টগ্রামে আপনারাই তখন মামলা দিবেন যে এরা ওইখানে মানুষ মারছে, এই ধরনের আপনারা উঠাবেন। এইটাকে একটা গভীর ষড়যন্ত্র দিয়ে এটা চালানো হচ্ছে। আপনি দেখেন ইউটিউবাররা, আচ্ছা রে ভাই, আপনার অভিযোগ থাকতেই পারে, সাংবাদিক হিসেবে আপনি প্রশ্ন করতে পারেন, আপনার ভাষা এত খারাপ হবে কেন, এত নির্মম হবে কেন, এত অশ্লীল হবে কেন? একটা প্রতিষ্ঠানের প্রধানকে আপনি যা ইচ্ছা তা বলতে পারেন না। আপনাকে হু হ্যাজ গিভেন ইউ রাইট? আপনি দেখুন, এটা কি সহ্য করার মতো? বিদেশে বসে যা ইচ্ছা তা বলতেছে, কোনো এর প্রতিবাদ নাই, প্রতিবিধান নাই। এই যে একটা পরিস্থিতি, এটা কিন্তু আপনার সহজভাবে নেবেন না। এরা কোটি কোটি টাকা অর্জন করছে এগুলো করে, আমার মনে হয় লোভে পড়ে তারা করছে, আত্মঘাতী খেলায়। আপনি পুরো ভারতে একজন মুসলমান দেখাইতে পারবেন যে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলে? ভারতের সেনাবাহিনী কি অত্যাচার করে না, কাশ্মীরে কি করছে না, তারা দেশের অন্যান্য জায়গায় কি করছে না, তাদের বিরুদ্ধে ভারতে একজন মুসলমান কি কোনো প্রতিবাদ করেছে? করে নাই। তারা দেশপ্রেমিক। আর আমরা সেই ওই মীর জাফরের বংশধর রয়ে গেছি। আমরা আজকে সেনাবাহিনীকে অনেকে, আমি যে এখন কথা বলছেন, কখনো
আমার এই প্রতিষ্ঠানকে আমি হাও করতে দেই না। কেননা দুইটা প্রতিষ্ঠান আমি শুরুতেই বলেছি, দুর্বল করে ফেললে কিন্তু এই দেশ টিকবে না রে ভাই, এই দেশটাকে ধ্বংস করে দেওয়া যায়। আজকে এই প্রতিষ্ঠানটাকে দুর্বল করার জন্য করার জন্য আজকে সব কিছু হচ্ছে। সেনাপ্রধান তাদেরকে অ্যারেস্ট করে রেখেছে 15 জন, ঠিক আছে না? তাদেরকে সরকার যেভাবে চালায়, এখন এমন একটা খেলা হচ্ছে, ওই যখন ব্যাংকে পুকুরে বাচ্চারা সমানে ঢিল মারতেছে, বুড়া ব্যাংকটা অসহায় হয়ে বলছে, ওহে ওহে ছেলেরা, এটা তোমাদের জন্য খেলা, আমাদের জন্য মরণ। আজকে সেটা হয়েছে। এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে, সেই এনভায়রনমেন্টটা কখনো একটা দেশের জন্য ভালো ফল বহন করে না। এবং আরেকটা জিনিস বলি, কারা করছে? সেনাবাহিনী থেকে যারা এই বিগত 16 বছরে হাসিনার পিরিয়ডে যাদের ডিসমিস হয়ে জেল হওয়ার কথা ছিল, সেই সকল অফিসারদেরকে শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী সেনাবাহিনী প্রধানকে অ্যাভয়েড করে তাদেরকে নরমাল রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছে, মোরালটার পিছনে। এই লোকগুলো আজকে মহাশক্তিতে আবির্ভূত হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার জন্য। ওয়াদুদ ভাইয়া, রাজনীতির বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিআর পদ্ধতির নিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা আছে। আবার জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে একটি দল ছাড়া সবাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তাহলে কি পিআর পদ্ধতি নির্বাচনের ট্রাম্প কার্ড হচ্ছে? পিআর পদ্ধতিতে আমাদের মহাসচিব যেটা বলছে এটাই রিয়েলিটি। তাদের রাজনৈতিক সক্ষমতা নেই, তাদের ভোট নেই। আপনি ধরেন, আমি চিটং অঞ্চলের মানুষ, আমি চিটং ডিভিশনে চিটগং বিভাগে যদি আপনাকে দেখাই, কল্পনা করেন, আমি মানে দর্শকদের উদ্দেশ্য বলবো, সাতকানিয়া ছাড়া একটা সিট জামাত ইসলামে দেখা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, এই টোটালটা ধরে একটা সিট জামাত ইসলামের আছে। যদি সেটা আর একটু সাস্টেইন করে বা একটু স্প্রেড করে, তাহলে বড়জোর লোহাগড়া তারা নিতে পারে। কিন্তু এখানে আবার যদি মানে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বোধহয় যে কর্নেল অলি, এলডিপির যদি কর্নেল অলি সাতকানিয়াতে পা দেয়, তাহলে সেটা আবার জামাতের হাতছাড়া হয়ে যাবে, সেটা কর্নেল অলির ঘরে চলে যাবে। তাহলে জামাতের ভোট কোথায়? সেই জন্যই তারা বলছে তাদের সিট কোথায়। সেই জন্য তারা ফিয়ারটা চাচ্ছে যে আমি খাগড়াছড়িতে 5,000 ভোট পেলাম, কক্সবাজারে 20,000 পেলাম, সাতকানিয়া আমি 50,000 ভোট পেলাম। সারা দেশের এই ভোটগুলোকে যোগ করে পিআর পদ্ধতিতে একটা পার্সেন্টেজ নিয়ে আমি অনেকগুলো আসন পেয়ে যাব। টোটাল পার্সেন্টেজ করে পিআর পদ্ধতি তো এরকম, ব্যক্তিকে দেখে ভোট দেওয়া হবে না, দলকে দেখে ভোট দেওয়া হবে। এবং সেখানে দলকে আরও স্বেচ্ছাচারী, স্বৈরাচারী করে তোলা হবে। অনেকে প্রশ্ন তুলতো বিএনপির ভিতরে গণতন্ত্র নাই, বা আমরা বলছি আওয়ামী লীগের মধ্যে কোনো গণতন্ত্র নাই। তাহলে তো এই পিআর পদ্ধতিতে গেলে জামাত ইসলাম সহ কোনো দলের মধ্যে গণতন্ত্র টোটালি থাকবে না, আরও স্বেচ্ছাচারিতা হয়ে উঠবে। মূলত তারা একদিকে প্রার্থী দিয়েছে, ক্যাম্পেইন করছে, পোস্টারিং করছে, জামাত ইসলাম ভোট চাচ্ছে, বা ইসলামী ঐক্যজোট, এরা তো ইসলামী সর্বনাই, তারা ভোট চাচ্ছে প্রার্থীর পক্ষে। আবার বলছে সংস্কারের এখানে তারা গণভোট চায়। ডিসি অফিসে 5 দফা দাবিতে তারা সারা দেশেই দিয়েছে। এটা তো ন্যাশনালি দেওয়া আর ওখানকার দেওয়া একই জিনিস, আলাদা কোনো বিষয় না। পাবলিক তো এসে দেয় নাই, ওখানকার জামাতের জেলাগুলার আমিরেরা দিয়েছে, জেলার রোকনেরা দিয়েছে, সাথীরা দিয়েছে। এটা তো পাবলিক এসে এই স্মারকলিপি দেয় নাই। অতএব পিআরটাই বেসিক্যালি ওরা একটা উসিলা। ওরা ইলেকশনে যাবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, কিন্তু একটা ভাইব তোলার জন্য তারা এই অবস্থাটা করছে, যাতে করে আমাদের একটা সক্ষমতা আছে। মুই কিছু হুনুরে, আপনি খেয়াল করেন যে সেই ভারতের মানে বৃহত্তর ভারতে থাকতে জামাত ইসলামের জন্ম, 1949 সালে আওয়ামী লীগের জন্ম, তারও মিনিমাম 20 বছর আগে, 30 বছর আগে জামাতের জন্ম। এই সাবকন্টিনেন্টে তারা একবারও কি সরকার গঠন করতে পারে নাই। এবং তারা কি একবারও ভালো অবস্থায় ছিল? পাকিস্তানে বলেন, বাংলাদেশে বলেন, শ্রীলঙ্কা বলেন, ভারতে বলেন, কোথাও তারা ভালো অবস্থায় ছিল না। একমাত্র প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা একটা শক্তি প্রদর্শন এবং সুবিধা ভোগ করছে। তারা চাচ্ছে যে সুবিধা আমরা এখন ভোগ করছি, যে পাওয়ার এনজয় করছি, নির্বাচন পিছাই গেলে আমরা তো সরকারের মতো পাওয়ার এনজয় করব।
এই জন্যই নির্বাচন পিছানোর জন্য পিআর নিয়ে তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তাদের কোনো ভোট নাই। তাদেরকে সাথে অনেকে প্রশ্ন করে বিএনপি, আমাদের সাথে আমরা আছি চ্যানেল আয়ের অনলাইন প্ল্যাটফর্মে। জি, আপনি অব্যাহত রাখুন। অনেকে বলে যে বিএনপি এই ছোট দলকে সমীহ করছে কেন। আজকে আসেন, আওয়ামী লীগ যদি মাঠে থাকতো বিএনপি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতো না, বিএনপি জিতত। বিএনপির ভোট থাকে সবসময় 30 থেকে 35% রিজার্ভ ভোট পার্সেন্ট। আওয়ামী লীগেরও 30 থেকে 35-এর মধ্যে রিজার্ভ ভোট। যখন মানুষ আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয় তখন আওয়ামী লীগের ভোট চলে আসে 30-এর নিচে। বিএনপির উপরে যখন অসন্তুষ্ট হয় তখন চলে আসে 30-এর নিচে। তাহলে বর্তমানে আওয়ামী লীগ যে অবস্থা সৃষ্টি করেছে দেশে, 16 বছর যে জুলুম নির্যাতন, খুন খারাপি, অর্থ পাচার, লুণ্ঠন, এই অবস্থায় আওয়ামী লীগের ভোট অনেক কমে বিএনপির 40-এর কাছে চলে গেছে। এরপর আসেন ভাসমান ভোটার। আমরা যদি 15 to 20, 20%ও যদি আমরা ভাসমান ভোটার ধরি, এই ভাসমান ভোটার কিন্তু ওই মেজরিটি ভোট কোন দিকে যাচ্ছে, 30 যাচ্ছে না 40 যাচ্ছে বিএনপির দিকে, ওইদিকে কিন্তু ভাসমান ভোটার ড্রাইভ দেয় এবং আওয়ামী লীগ জিতে আসে, বিএনপি জিতে আসে। এবার তো আওয়ামী লীগ যদি নির্বাচনও করতো, ওরা যদি থাকতো মাঠে, থাকার মতো পরিবেশ থাকতো, তাহলে বিএনপি ব্যাপক ভোটে, বিপুল ভোটে জয়লাভ করে। সেখানে জামাত ইসলাম তো আওয়ামী লীগের পিছনে হন্য হয়ে দৌড়াতো, আমাদেরকে রাখেন, নাহলে বিএনপির পিছনে হন্য হয়ে দৌড়াতো, আমাদেরকে রাখেন। এখন আওয়ামী লীগ যেহেতু আউট, তারা একটা নিজেদেরকে পাওয়ার ভাবছে, আবার এই ভয় করছে তারা কি বৃহত্তর মানে প্রধান বিরোধী দল হতে পারছে কিনা যদি জাতীয় পার্টি মাঠে থাকে। কারণ জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ফেভার করবে। আওয়ামী লীগ চলে গেলেও আওয়ামী লীগের ভোটার তো চলে যায়নি। আওয়ামী লীগের ভোটাররা যদি জাতীয় পার্টিকে ভোট দিয়ে দেয় তাহলে প্রধান বিরোধী দল হয়ে যায় জাতীয় পার্টি। সেই জন্যই প্রশ্ন তুলছে তারা, জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের দোষর ছিল তাদের নিবন্ধন বাতিল করো। বিএনপি সেদিকে যাচ্ছে না কেন, এটা নিয়েও তাদের আপত্তি। তো আমরা আসলে রাজনৈতিক কালচারটা চেঞ্জ করতে চাই। কে ছোট কে বড় আমরা সবাইকে মান্য করতে চাই, গণ্য করতে চাই। আমরা বিগত দিনের রাজনীতির কালচার রাখতে চাই না। অখ্যাত মেজর জিয়াউর রহমান, 400 টাকা বেতনের জিয়াউর রহমান, এইটা বলতে আমরা চাই না। আমরা সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় সম্মান দিয়ে একে অন্যের সাথে এই সম্পর্ক রাজনীতি রেখে একটা নিউ কালচার, নিউ জেনারেশন, আমরা জেনজি জেনারেশনকে আমরা ওন করি। তাদের মনের মধ্যে কি আছে, মাথার মধ্যে কি আছে, আমরা তরুণ সমাজেরকে আমরা অনার করি, তাদের ওটাকে আমরা রিসিভ করতে চাই। সেই জন্যই আমরা কিন্তু এই ছোট ছোট দলগুলোকে যেমন অনার করি, গালি দিলেও চুপ থাকি। এটা একটা নিউ পলিটিক্যাল কালচার, শিষ্টাচার সৃষ্টি করতে, নজির স্থাপন করতে চাচ্ছি, সূচনা করতে চাচ্ছি। আবার দেখেন, আমরা কিন্তু ঘোষণা দিয়েছি নির্বাচনের পরে আমরা যদি মেজরিটি পাই আমরা কিন্তু জাতীয় সরকার গঠন করব। কাকে নিয়ে করব? আমরা ছোট দল, মান্না ভাইয়ের মতো লোকদেরকে নিয়ে, বা যে আসম আব্দুর রবদের মতো দলকে নিয়ে, অথবা সাকিদের মতো দলকে নিয়ে, তারা যত ছোটই হোক তাহলে আমাদের কাছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। ধন্যবাদ, তাদেরকে দিয়ে করবো। এবং আমরা একটা জিনিস খুব বেশি অ্যালার্ট, যে বড় দল হিসেবে দায়িত্ব আমাদের বেশি, সেটা মনে করে আমাদের ভুলের কারণে যেন এই দেশ আবার গর্তে, খাদের কিনারে চলে না যায়, সেই জন্য আমরা কিন্তু খুব সহনশীলতার সহিত, উদারতার সহিত জামাতের সাথে আচরণ করছি, ছোট দলগুলোর সাথে আচরণ করছি। জি, আপনাকে এম এ হক, কোনো ভুলের কারণে খাদের কিনারা থেকে দেশ না পড়ে যায়, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটা শুধু রাজনীতির ক্ষেত্রে না, কিন্তু সরকার, প্রশাসন, সামরিক বাহিনী, পুলিশ, সবকিছুর ক্ষেত্রেই তো। দেখেন, এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখানে আসছি, এখানে এই পলিটিক্সে গিয়ে বিভাজন সৃষ্টি করাটা আরেকটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করবে। আজকে ইন্ডিয়া চাচ্ছে, আওয়ামী লীগ চাচ্ছে যে যারা মেইন ধারার, আমার বিশ্লেষণ, আমার বিপক্ষে মতামত থাকতেই পারে, আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে 36 জুলাইয়ের আন্দোলনের অন্যতম একজন
ব্যক্তি হিসাবে, একজন কর্মী হিসাবে আমি এই কথা বলতে পারি যে রাজনৈতিক বিভাজন যত বাড়তে থাকবে এই শত্রুরা সামরিক বাহিনীকে দুর্বল করতে তত সহজ হবে। আমরা অপ্রাসঙ্গিকভাবে কেন অন্তর্দ্বন্দ্বের কথা প্রকাশ করি এখানে, কেন দলীয় বিদ্বেষ আমরা প্রকাশ করি? কি লাভ হতে, কে লাভবান হবে? এটা কে লাভবান হবে? নির্বাচন মানে কি আপনি আরেকজনের বিরুদ্ধে, আপনার বিপরীতের বিরুদ্ধে যাইচ্ছতা বলবেন? এটা উচিত নয়, এটা সভ্যতা নয়, ভব্যতা নয়। এই পার্লামেন্টে গিয়ে আপনি বিরোধিতা করেন, বাট জনগণের কাছে আপনি অবশ্যই ভ্রাতৃত্ববোধ দেখাতে হবে। আমি যেটা বলি, আমিও তো নির্বাচনে দাঁড়ানোর চিন্তা করছি, আমি বলছি আমাকে নয়, সবচেয়ে যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন, এটি বলা উচিত। আমাদের সেই কালচারটা যতক্ষণ পর্যন্ত আমরা না আনতে পারবো দেশ শান্তিতে আসবে না। এখন আসুন, দুটা প্রশ্ন আর্মি রিলেটেড আমার বলতেই হয়। জি, আপনি এই মিলিটারি অফিসারদেরকে নিয়ে এমনভাবে মেতে উঠেছে পুরো দেশ জাতি, তার মানে 16 বছর মিলিটারিরা দেশ চালাইছে। হোয়াট অ্যাবাউট সিভিল প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, হাজার হাজার সচিব যারা বেগম পাড়ায় বাড়ি আছে, তাদের কথা কেন বলেন না? কয়জনকে অ্যারেস্ট করেছেন যারা দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে? তাদেরকে কয়জনকে আদালতে সোপর্দ করেছেন? কয়জন পুলিশকে, ডিবিতে যারা ছিল, এসবিতে যারা ছিল, যারা হরদম প্রতিনিয়ত নাটক সাজিয়ে ইয়াং জেনারেশনকে হত্যা করেছে? আপনার মনে আছে জাহাজ বিল্ডিং এ 11 জন না 13 জনকে নির্মমভাবে হত্যা করলেন নিরীহ পাবলিককে? এরকম অসংখ্য নাটক ধরে নিয়ে মামলা চলমান আছে, মামলা চলতে থাকবে, ওইটা কিছু বলবেনও না। আর আর্মিকে পাইছেন একটা সফট টার্গেট, কেননা আর্মির তো এখন কোথাও কেউ নেই। হ্যাঁ, কোথাও কেউ না থাকলেও আল্লাহ আছে এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আর্মিকেই বেছে নেন আল্লাহ। আপনি দেখুন পুলিশের কতজনকে নিয়ে আপনি এত নাচানাচি করেছেন, যারা ক্রস ফায়ার করেছে, বাসায় বাসায় গিয়ে হামলা করেছে, মেজর আমাদের মেজর জাহিদকে হত্যা করেছে, আর এরকম অসংখ্য মেজরকে হত্যা করেছে, ওই ইয়েকে হত্যা করেছে, আপনার সিনহাকে হত্যা করেছে। সেটা নিয়ে তো নাচানাচি হচ্ছে না। আজকে আর্মিকে পেয়ে গেছেন, যেহেতু আর্মি লাল এই জন্য দেখতে সুন্দর। এখন আসুন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন জাতির কাছে আমি দিয়ে দিলাম। আপনারা ভুল করছেন শুধু আর্মিকে টার্গেট করে। আমি বলছি না অপরাধীদেরকে ক্ষমা করেন, অপরাধীরা কখন বাঁচতে পারবে না। যে কোনো আপনি না পানিশমেন্ট দিল, আর্মি পানিশমেন্ট দিতে তাদেরকে। কিন্তু যারা ফাঁকতালে বেড়ে হয়ে যাচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করছে কি আর্মি? যারা পুরো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট করেছে কি আর্মি? হ্যাঁ, জায়গায় জায়গায় হত্যাকাণ্ড কি আর্মি করেছে? এটা প্রশ্নের জবাব দিতে হবে সবাইকে, পুলিশকেও, অ্যাডমিনিস্ট্রেশনকে, বিচার বিভাগকে। আর্মি চালিয়েছে, হ্যাঁ, যাকে তাকে যার বিরুদ্ধে যা ইচ্ছা তাই লিখে দিত। এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত আমি ওয়াদুদ ভাইদেরকে বলবো, আমি আজকে আপনারা ভোট জিতা, ক্ষমতা নেওয়া, এটা নিয়েই ব্যস্ত। আপনারা বাংলাদেশের 90% লোক দারিদ্র, 90% লোক আমি বলবো দরিদ্র। তাদের নিয়ে, তাদের দারিদ্রতা দূর করার জন্য কোনো কথা বলছেন কোনো পলিটিশিয়ান? একটা পলিটিশিয়ানরা সেই কথা বলেন না, দল বলছে না। আপনি আসুন, মামলা মকদ্দমা, আজকে বাংলাদেশের কোটি কোটি লোক মিথ্যা মামলার মাধ্যমে নিঃস্ব হয়ে যাচ্ছে, ধারে ধারে ঘুরছে। সেই মামলা সুরাহা হচ্ছে না, সেই মামলাকে নিয়ে কিন্তু কথা বলছে না। আপনি জানেন আপনার বিরুদ্ধে যদি আজকে একটা মামলা দেওয়া হয়, আপনার পরিবার কি বিপদে পড়বে? গয়না বিক্রি করবে, ঘর বাড়ি বিক্রি করবে, জমি বিক্রি করবে, উকিলের পিছনে টাকা খরচ করতে হবে, বিচারের পিছনে টাকা খরচ করতে হবে, বাচ্চাদের লেখাপড়া শূন্য উঠবে। এই কথাগুলো কেউ বলছেন না তারা, যে সঠিক বিচার, ন্যায্য বিচার। আমরা শেষ দিকে যাব, আমি একটু বলতে চাই, আপনার কাছে আসবো, আপনাকে দিয়ে শেষ করব। আমি শুধু এইটুক বলছি, আমরা কবে আমাদের দেশকে ভালোবাসবো, কবে দেশের মানুষকে ভালোবাসবো, কখন আমাদের ভিতরে পারস্পরিক শ্রদ্ধাবোধ আসবে, কখন আমরা সভ্য হব, বিনয়ী হব, আমরা কিভাবে একজন আরেকজনকে কাছে টেনে নিব, হিংসা, বিদ্বেষ, লোভ, এগুলো থেকে কবে দূরীভূত হব? একটা জিনিস মনে রাখবেন, দুইটা পথ পৃথিবীতে আছে, একটা হলো সত্যের পথ, আর একটা হলো মিথ্যার পথ। একটা হলো আল্লাহর পথ, আর একটা হলো শয়তানের পথ। সত্যের পথ হলো আল্লাহর পথ, আর মিথ্যা হলো শয়তানের পথ। এই দুইটার মাঝখানে আর কোনো পথ নাই। আমি আহ্বান জানাবো সকলকে মিলে, বাংলাদেশে মৃত্যু ভয় করেন আপনারা, পরকালের ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনি যা করছেন প্রত্যেকটা কাজ আল্লাহ লিখে রাখছেন। ফামাইয়ামাল মিশকাল যাররাতুন খায়রা ইয়ারা,
আমায় আমার মিসকালা যারাতুন শাররা ইয়ারা, একটা কিছুই বাদ যাবে না। আমি যা করছি, আপনি যা করছেন, পৃথিবীর যত মানুষ যা করছে, আল্লাহর কাছে এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আমরা না আনতে পারবো, আই টেল ইউ, আই গ্যারান্টি ইউ, পৃথিবীতে কখনো শান্তি আসবে তো দূরের কথা, বাংলাদেশও আসবে না। ওয়াদুদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। ওয়াদুদ। আমি আমার ভাইয়ের সাথে একমত। আমার যে কর্নেল রিটায়ার্ড ভাই আমার এলাকায় যুদ্ধ করেছে, লড়াই করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সেই গহীন জঙ্গলে, আমি ওনার সাথে একমত। কিন্তু কেন ভোট চাচ্ছি এই ব্যাপারে আমার একটু ভিন্নতা আছে। আমরা 16টা বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, 36 জুলাইতে এত মানুষ জীবন দিয়েছে, তাদেরকে একমাত্র বিএনপি বড়ভাবে অনেক কঠিনভাবে ব্যাকআপ দিয়েছে, আর অন্য কোনো দল 36 জুলাই ছাত্র জনতাকে ব্যাকআপ দেয় নাই। সামগ্রিক ব্যাপার, পানির বোতল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে পেছনে যাবতীয় ব্যাকআপটা বিএনপি দিয়েছে, এটা স্বীকার এখন আমাদের করতে হবে। কিন্তু আমরা এর ক্রেডিট দিতে চাই না, ছাত্র জনতার উপরে রাখতে চাই। এখন একটা আপনার বলে বিপ্লব বলবো না, অভ্যুত্থান, একটা অভ্যুত্থান পরবর্তী আমরা কি চেয়েছিলাম, দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাইলে, সুশাসন প্রতিষ্ঠিত করতে চাইলে লাগবে একটা ভোট, এটা গণতান্ত্রিক মানুষের ম্যান্ডেট প্রাপ্ত ভোটের সরকার। তা নাহলে বিনিয়োগ হবে না, হচ্ছে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের খুঁটি দুর্বল, তাদের ব্যাপারে তাদের এক্সিটের কথা তুলছে আজকে, তাদের লোকেরা সেভ এক্সিটের কথা বলছে। তাহলে কি দাঁড়ালো? তারা এত সকালে যদি সত্যিই সেভ এক্সিট চিন্তা করে, কষ্ট আসলো কেন? নিশ্চয়ই যদি কেউ না কেউ ভাবছে, তাহলে তারা নিশ্চয়ই অনেক দুর্বল। আমরা তো 16 বছর নির্যাতিত হয়ে, মায়ের খেয়ে, খুন হয়ে, গুম হয়ে, ইলিয়াস আলী হয়েও আমরা তো এক্সিট খুঁজি নেই, আওয়ামী লীগের সাথে আতাত করি নেই, স্বৈরাচারের সাথে আতাত করি নেই। তাহলে আজকে এই সরকার দুর্বল বলেই নির্বাচন প্রয়োজন। এই সরকার সাংবিধানিক সরকার বলতে গণতান্ত্রিক পদ্ধতির প্রক্রিয়ার সরকার নয় বলে আমরা ভোট চাই। আমরা ভোটের জন্য 16 বছর লড়াই করছি এবং লক্ষ লক্ষ দরিদ্রকে তার দারিদ্রতা মুক্ত করার লক্ষ্যেই ভোট চাই। ভোটের মাধ্যমে সরকারে গেলে ওই সরকারই দারিদ্রতা মোচন করবে, দূর করবে, দারিদ্রতার জন্য প্রকল্প হাতে নেবে, বেকারদের চাকরির ব্যবস্থা করবে। আমাদের তারেক রহমান আজকে সেই পথে আমাদেরকে পথ দেখাচ্ছে, শিষ্টাচার সভ্যতার দিকে পথ দেখাচ্ছে। সাম্প্রতিককালে আমাদের তারেক রহমান সাহেব, এই যে মেহেদি হাসান আল জাজিরার সাংবাদিক, তার কাছে যে বিশাল সাক্ষাৎকার দিল, কোথাও দেখছেন একটুকু অসভ্য আচরণ, অসৌজন্যমূলক শব্দ উচ্চারণ? ইভেন যে হাসিনা এত ক্ষতি করলো, যে 111-এর মইনুল আহমেদরা তারেক রহমানের কে পঙ্গু করলো, তাদেরকে নিয়ে কোনো কটাক্ষ করতে, কাউকে নিয়ে কটাক্ষ করে নাই। এটা কিন্তু আমাদেরকে পথ দেখাচ্ছে। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে, মইনুল আহমেদ, মাসুদ উদ্দিন চৌধুরীরা যদি অন্যায় করে, এদেরকে নিন্দা জানানো উচিত, সচিবদেরকেও নিন্দা জানানো উচিত, পুলিশকেও নিন্দা জানানো উচিত। জেনারেল মাসুদ শত শত মানুষকে যে গুলি করেছে, মাথায় বন্দুকটাকে, মাথার মগজ নাকি তার হাতে লাগলে, রক্ত হাতে লাগলে তখন শরীরে সেটা জোশ। মাসুদ না, ভুল বলছেন আপনি, জিয়া, সরি জেনারেল জিয়া। মাসুদ তো 111-এ করেছে, জেনারেল জিয়া এভাবে 111-এ মাসুদ খুন করেছে বলি নেই, খুন করেছে বললে 111-এর খেলাটা খেলে দেশটাকে ধ্বংসের মুখোমুখি করে আপনারাই পরামর্শ দিয়েছিলেন। যাই হোক, আপনারাই জেনারেল বানাইছিলেন। এই হাসিনা আজকে এত বছর থাকছে কার জন্য? মাসুদ উদ্দিন, মঈনুদ্দিন, এদের কারণেই এই 15-16 বছর হাসিনা কিন্তু ক্ষমতায় ছিল। আমি একটা কথা শুনেন, আমি 1 সেকেন্ডে শেষ করছি। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, সচিব হোক, পুলিশ হোক, আর্মি হোক, তারা যার দ্বারাই প্রভাবিত হোক, নির্দেশিত হয়ে যদি কোনো অন্যায় করে, এটা বিচারের আওতায়। ধন্যবাদ আপনাকে। এক কথা, জাতিকে আজ গভীরভাবে চিন্তা করতে হবে যে আমরা কি করছি। রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা ও ঝামেলা বারংবার সেনাবাহিনীর উপর চাপিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে কিনা তা নিয়েও ভাববার সময় এসেছে। আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে পুরো জাতিকে সেটা বোঝার তৌফিক দান করেন। আপনাকে ধন্যবাদ ওয়াদুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।
আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।